সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। নির্বাচন হলো, নতুন সরকার দায়িত্ব নিল। এই নতুন সরকার কেমন করবে এবং তাদের মন্ত্রিসভা কেমন হয়েছে, বিরোধী দলে যারা রয়েছে তারা কেমন করবে, এইসব নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। ভাই, আপনি আমাদের সঙ্গে দীর্ঘদিন পরে যুক্ত হয়েছেন, আমাদের চ্যানেলে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। প্রশ্নে গেলাম। জি প্লিজ। আপনি তো মন্ত্রিসভাটি দেখেছেন, এই কেমন হলো? এটা কি ঠিকই আছে নাকি আরেকটু ভালো হতে পারতো? বা শুনেন, একটা জিনিস কি, এখানে অর্ধেকেরও বেশি লোক আছেন যাদের পারফরমেন্স সম্পর্কে আমার কোনো ধারণা নাই। মানে তাদের আগে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ পদে কখনো দেখিনি। তারা আগে এরকম গুরুত্বপূর্ণ কোনোতে পারফর্ম করেছেন বলে আমার জানা নাই। কাজেই যাকে আমি দেখি নাই, যে কখনোই টেস্টের সামনে আসেন নাই, তার সম্বন্ধে মন্তব্য করা তো আসলে কঠিন। কাজে এই মন্তব্য আমি করতে পারবো না তা অনেকের সম্পর্কে। আর যাদেরকে চিনি, যাদের সম্পর্কে জানি, অনেকেই চিনি বা তাদের মন্ত্রী হিসেবে চিনি না, অন্যভাবে চিনতাম। যেমন তারেক রহমান সাহেবই কেমন করবেন সেটাও তো জানি না। উনি তো আর মন্ত্রী কখনো ছিলেন না, প্রধানমন্ত্রীও ছিলেন না, উনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে ছিলেন না। উনি প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন এবং প্রথমবার হয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কাজে এটা তো আমি আসলে বলতে পারবো না। তারপরেও ওনার এই কদিনে যে পারফরমেন্স দেখেছি, কথাবার্তায়, মানুষের সঙ্গে ইন্টারাকশনে, আমি ওনাকে নিয়ে পার্সোনালি খুবই আশাবাদী। আর অন্যদের মধ্যে মানে অনেকেকে আমি চিনি, কিন্তু এই ধরনের দায়িত্বে ওনারা কতটুকু সফল হবেন এটা হয়তো সময়ে বলা যাবে, এত তাড়াতাড়ি বলা ঠিক হবে না। তবে আমাদের তো আশাবাদী হওয়া ছাড়া কোনো উপায় নাই। আশাবাদী তো আমাদের হতেই হবে, কারণ আমাদের হাতে তো আর কোনো বিকল্প ছিল না আসলে। যেই মানুষগুলোকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, যদিও আপনি ইতিমধ্যেই কিছুটা বলেছেন, আপনি কি আশ্বস্ত হয়েছেন? এবং আমাদের এখানে তো গণতন্ত্রের নতুন যাত্রার কথা বলা হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। এই লোকগুলো কি, যে 25 জনকে এই পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 24 জনকে হচ্ছে প্রতিমন্ত্রী করা হবে, তারা কি এই অবস্থা থেকে আমাদেরকে টেনে তুলতে পারবেন? এবং পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়, এগুলোকে আলাদাভাবে এবার গুরুত্ব দিতে হবে। সবসময় এগুলোকে গুরুত্ব দিতে হয়, এবং আপনার কি মনে হচ্ছে সামলাতে পারবে কিনা সব? সামলাতে না পারে তো কোনো উপায় নেই রে ভাই। উপায় নেই মানে কি, আর কত নামবো আমরা? আমরা তো একদম ভঙ্গুর অবস্থায়, খাদের কিনারায় চলে এসেছি। এখন ওনারা কেমন করবেন না করবেন আসলে বলা বড় কঠিন। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, কার কেমন যোগ্যতা আছে এটা পরে আলাপ। ওনাদের মধ্যে যদি দেশপ্রেমটা থাকে, ওনারা যদি সিনসিয়ার হন, ওনারা যদি আন্তরিক হন, এবং সর্বোপরি ওনারা যদি দুর্নীতিতে জড়িয়ে না পড়েন, তাহলে সম্ভব হবে। আপনি দেশপ্রেমের কথা বলছেন, সেখান থেকে আরেকটি প্রশ্ন এসে যায় যে হচ্ছে এই সাবেক নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের জনাব খলিলুর রহমান, তাকেও হচ্ছে এই মন্ত্রী পরিষদে, মন্ত্রিসভায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগও রয়েছে, যদিও এটা আমরা প্রমাণিত না সেইভাবে। তো আপনি কি মনে করেন তাকে রাখার কি কারণ হতে পারে? ওই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত ছিল এরকম একজন উপদেষ্টা এবং যার প্রভাবও ছিল খুব ভালো, তিনি পরবর্তী নির্বাচিত সরকারে যুক্ত হচ্ছেন, এটা নিয়ে কি বিতর্ক তৈরি হতে পারে কিনা নতুন করে? হতে পারে। এটা নিয়ে প্রথমে বিতর্কটা হবে। প্রথমত দুটো কারণ। এক নম্বর হলো উনি বিদেশের নাগরিক কিনা। এখন বিদেশের নাগরিক না বলে উনি নিজে দাবি করেছেন, উনি বলেছেন যে উনি বিদেশের নাগরিক না। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠবে, উনি এতগুলি বছর টানা আমেরিকা থাকলেন কিভাবে? উনি এখানে অবৈধভাবে ছিলেন নাকি বৈধভাবে ছিলেন? বৈধভাবে থাকলে পরে উনি এখানে গ্রিন কার্ড হোল্ডার। দেখেন, বিদেশি নাগরিকদের ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার আপত্তি আছে। আমার আপত্তির কারণটা আমি বলি। আমার আপত্তির কারণটা হলো, যদি তার আরেকটা নিশ্চিন্তভাবে, আইনানুগভাবে বিশ্বের অন্য কোথাও থাকার একটা জায়গা থাকে, আমি পার্সোনালি মনে করি এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ আমাদের এখানে যে কেউ অপকর্ম কইরা, চুরি চামারি কইরা, অথবা কোনো দুর্নীতি কইরা, সে চট করে ওই দেশে যে আশ্রয় নেবে, কারণ ওই দেশে তার আইনানুগভাবে থাকার অবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। যদি এটা থাকে, সেই সমস্ত লোককে আমি আমাদের দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো পদে বসানোটা আমি সঠিক মনে করি না। তো তারপরে ওনাকে কেন বসাতেই হলো এটা আমার কাছে ক্লিয়ার না। তারপরে আরেকটা জিনিস আমি বলি,
অন্তর্বর্তীকালীন সরকার ছিল এটা। বাট আমার দৃষ্টিতে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাট, সেই ফরম্যাটের মধ্যে এটা পড়ে। তারা অবশ্য দাবি করেছে যে তাদের আরও কিছু কাজ ছিল, সেটা হলো সংস্কার করা, আরেকটা কাজ ছিল বিচার করা এবং তারপরে একটা নির্বাচন করা। কিন্তু ওই সরকারে যারা থাকবে তারা পরবর্তী সরকারে যোগ দিতে পারবেন, থাকতে পারবেন। এইটা যে থাকতে না পারার যে বিধিটা আগে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও একটা বিধি ছিল, মানে কনভেনশন ছিল। তো সেটা এইবারের ক্ষেত্রে এইবারই দেখলাম প্রথমবারের মতো ভাঙা হলো। এটা ভাঙা যেতে পারে, মানুষের জীবনে অনেক জরুরি প্রয়োজন আসে, কিন্তু উনি এমন কি কোনো যোগ্যতা পরিচয় দিতে পেরেছেন গত 18 মাসে? আমার তো মনে হয় না। বরঞ্চ এই সময়ে যে সমস্ত উপদেষ্টাকে আমরা বিতর্কিত বলি, যে সমস্ত উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে, তাদের মধ্যে যদি 3-4 জনের একটা তালিকা করেন, তার মধ্যে খলিলুর রহমান থাকবেন। তো তাকে কেন নেওয়া হলো, কোন বিবেচনায় নেওয়া হলো, এবং এই নেওয়ার মাধ্যমে উনি কী লাভ করলো এই সরকার, এটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। হয়তো পরবর্তীতে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো সেটা নিয়ে আমি আতঙ্কে আছি। এই এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আরেকটা প্রশ্ন উঠছে যে বিএনপি সম্ভবত তাকে পররাষ্ট্রমন্ত্রী করতে যাচ্ছে। তো তাকে যদি পররাষ্ট্রমন্ত্রী করা হয় তাহলে বিএনপির মধ্যে কি এমন কোনো যোগ্য ব্যক্তি নেই যিনি আসলে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো? এই সাবেক সরকার থেকে ধার করতে হইলো, এটা নিয়েও কিন্তু বিতর্ক উঠছে। যদি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে বিএনপির বর্তমান নেতৃত্ব মনে করতেছে যে বিএনপির মধ্যে পররাষ্ট্রমন্ত্রী করার মতো কোনো যোগ্য ব্যক্তি নেই, যদি তাকে করা হয়। অথবা অন্য একটা মনে করতে পারে যে তাকে মন্ত্রী করার মাধ্যমে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে বৈদেশিক যে রাষ্ট্রগুলি আছে, যে রাষ্ট্রগুলি বিদেশে আছে, মানে যে আমাদের যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে ওনার হয়তো একটা ভালো যোগাযোগ আছে, হয়তো সেই যোগাযোগের কারণে তাকে বানানো হয়েছে, এটাও হতে পারে। কেউ কেউ এর সঙ্গে আমেরিকা এবং ভারতের একটা যৌথ উদ্যোগের কথা বলছেন, সেটাও হতে পারে। আসলে কোন ইকুয়েশনে কেন হয়েছে এটা হয়তো তারেক রহমান সাহেব জানবেন, এটা হয়তো বিএনপি নীতি নির্ধারকরা জানবেন। আমরা সাধারণ জনগণ এটা কখনোই জানতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে একটা অস্বস্তি, একটা অতৃপ্তি থেকেই যাবে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, এটা নিয়ে এক ধরনের জটিলতা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এনসিপি ঘোষণা দিয়েছে তারা মন্ত্রিসভার পরিষদে যাবে না। তো এটা নিয়ে কি ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা? এটা জটিলতা এখন থেকে শুরু হবে, এটাই হবে গিয়ে এই সরকারের জন্য প্রথম জটিলতা। কিন্তু আমি বিএনপি যে কাজটা করেছি আমি কিন্তু তার সমর্থন করি। আমি নিজে মনে করি বিএনপি যে যুক্তিতে যায়নি এটাকে আমি সমর্থন করি, কারণ তারা তো মানে সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয় নাই। এই নির্বাচনে তাদের সেরকম কোনো ম্যান্ডেটও ছিল না, এবং এই নির্বাচনে যে তফসিল ঘোষণা তখন সেখানেও বলা হয়নি যে এটা সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে, তা তো হয়নি। এটা নির্বাচন হয়েছে কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। তারা ওটা করবে কেন? অতি উৎসাহ দেখে তো লাভ নাই। এক আলী রিয়াজ সাহেব কী বলেন না বলেন এতে কিছু যায় আসে না। তো ইউনূস সাহেবই বা কী বলেন না বলেন তাতে কিছু যায় আসে না। আইন কি বললো না বললো তাতেই যায় আসে। তা আইন অনুযায়ী তো এখানে এই শপথ নেওয়াতে কোনো অর্থই হয় না, এবং এই শপথের আয়োজনটা কেন করলো এটা তো আমি বুঝতে পারি না। এই শপথ অর্থহীন শপথ এবং বেআইনি শপথ, অসাংবিধানিক শপথ। এটা ওটা কেন নেবে? বিএনপি না নিয়ে খুব ভালো করছে। নতুন সরকার দায়িত্ব নিচ্ছে এবং ঘুরে ফিরে ওই যে জুলাই সনদের কথাই আসছে। আমাদের অনেক কিছু ঠিক করতে হবে, পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সব কিছুর জোর দাবি রয়েছে। জুলাই সনদের বেশ কিছু জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো যদি তারা বাস্তবায়ন না করে কোনো সংকট তৈরি হবে কিনা। এনসিপি আমরা দেখেছি তারা জুলাই সনদে শপথের আগের রাতে স্বাক্ষর করেছে এবং শর্ত জুড়ে দিয়েছে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন করার কথা। আপনি কি এটা নিয়ে কোনো সংকট, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির কি আসলে নোট অফ ডিসেন্টগুলো সহ বাস্তবায়ন করবে না এটা বাদ দিয়ে বাস্তবায়ন করবে? শুনেন, বিষয়টা হলো গিয়া যে সালাউদ্দিন আহমেদ সে বলেছেন জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, তাদের ইশতেহারও আছে। আমি মনে করি জুলাই সনদ এবং 31 দফা, তাদের যে বহুল আলোচিত 31 দফা, সেই 31 দফার মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, যদি কোনো মুখোমুখি অবস্থান হয়ে যায়, সেক্ষেত্রে আমার ধারণা 31 দফায় প্রাধান্য পাবে, আর নতুবা জুলাই সনদ বাকিটুকু বাস্তবায়িত হবে। এটা আমার ধারণা। এটা নিয়ে সংকট কি বিএনপি, জামাতে ইসলামী, এনসিপির আন্দোলন করবে, এদেরও তো আন্দোলন করার ইস্যু লাগবে। তো এই ইস্যুগুলোর মধ্যে এটা ইস্যু হিসেবে জিয়ে থাকবে, তারা অনেকদিন আন্দোলন করবে। এখন যতদিন বিএনপি তার সুশাসন চালাতে পারবে,
যতদিন বিএনপি সাফল্যের সঙ্গে দেশ চালাতে পারবে ততদিন এই আন্দোলন কোনো পাবে না, ভিত্তি পাবে না। আবার যখনই বিএনপি শাসনে কিছুটা ঝামেলা হবে তখন দেখবেন যে এই ইস্যুগুলি অনেক বড় হয়ে দেখা দেবে।